এর বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের, দিনের সংবাদ এবং সেখান থেকেই বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি সোনিয়া হক আছি আপনাদের সাথে। প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন দুজন অভিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানব সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন BDNews24.com এর সিনিয়র সম্পাদক আমানুল্লাহ কবির এবং আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। মূলত দিনের প্রধান খবরগুলো নিয়ে আমরা আলোচনা করি, আপনাদের মতামত জানতে চাই। তবে তার আগে, আলোচনায় যাবার আগে আমরা আজকের দিনের প্রধান ঘটনাগুলো জেনে আসি। দর্শক, এই পর্যায়ে জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। দেশ বিক্রির মুচলেকা না দেয়ায় 2001 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। নির্বাচন প্রশ্নে সমমনা রাজনৈতিক দলগুলোকে এক হবার আহ্বান মওদুদের, অযথা মাঠ গরম করে লাভ নেই বললেন মোহাম্মদ নাসিম। এবং ঢাকায় পরীক্ষামূলক ওয়াটার এটিএম বুথ চালু করল ওয়াসা, 40 পয়সায় মিলবে 1 লিটার বিশুদ্ধ পানি। স্টুডিওতে আছেন জাকারিয়া কাজল এবং আমানুল্লাহ কবির। আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। আজকে যে প্রধানমন্ত্রী এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি কথা বলেছেন, সেটি হলো যে গ্যাস বিক্রির মুচলেকা দিতে রাজি ছিল না বলেই আওয়ামী লীগকে 2001 সালে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। এবং পাশাপাশি তিনি এসএসএফ এর উদ্দেশ্যে বলেছেন যে নিরাপত্তার নামে যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে নিরাপত্তা দেওয়া হয়, সেক্ষেত্রে তাদেরকে যেন জনবিচ্ছিন্ন করে না ফেলা হয়। আমানুল্লাহ কবির, আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, সেটি আসলে আমরা তো দেখতে পাই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা যাদের দায়িত্বে রয়েছে, নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ বা এ ধরনের সংস্থাগুলো, তারা কি আসলে একটু বেশি বাড়াবাড়ি করে নিরাপত্তার নামে? আপনার কি মনে হয়? দেখেন, তাদের নিরাপত্তা ভিভিআইপিতে নিরাপত্তার জন্যই কিন্তু এই যে বিশিষ্ট ব্যক্তিদের জন্যই কিন্তু এই ফোর্সটা তৈরি করা হয়েছে। এই ফোর্সটা তৈরি হয়ে তাদেরকে ট্রেন আপ করাই হয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবেই তাদের ট্রেন আপ করা হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সুতরাং তারা যখন তাদের দায়িত্ব পালন করবে, তখন তারা কি করবে? অন্য কোনো দিকে তাকাবে না, তাকাবে শুধু ওই যে ব্যক্তি যাকে তারা নিরাপত্তা দিচ্ছে তার দিকে, তার নিরাপত্তার দিকে তাকাবে। সুতরাং তারা সেখানে নিরাপত্তা দিতে গিয়ে অনেক সময় আমাদের কাছে বাড়াবাড়ি মনে হয়, এবং হতেও পারে বাড়াবাড়ি যে হয় না এটা কিন্তু ঠিক নেই, বাড়াবাড়ি হয়। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে তাদের দায়িত্বটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। সুতরাং সেখানে যদি কিছু বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু তারা বাড়াবাড়িটা করে। এটা আমরা বহুবারই দেখেছি, যদিও এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এটা হয়েছে। তো যেটা প্রধানমন্ত্রী বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তিনি তাকে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন করা ফেলা হয় নিরাপত্তার নামে, তাহলে কি অবস্থা হবে? ওই যে কথাটা বললেন যে মাছকে পানির থেকে তুললে যেমন দাপাদাপি করে মরে যায়, এই রাজনীতিবিদদের অবস্থাটাও তাই হবে। যাই হোক, সেখানে আমি যেটা মনে করি যে নিরাপত্তা দেওয়াটাই এদের কাজ, এবং তারা নিরাপত্তা দেবে। সেক্ষেত্রে কিছু বাড়াবাড়ি হতে পারে, বাড়াবাড়ি হলেও সেটা যেন এমন কোনো পর্যায়ে না পৌঁছে যেটা সমালোচনার মুখে পড়তে হয় তাদেরকে। তবে নিরাপত্তা তাদের নিশ্চিত করা, এটাই তাদের দায়িত্ব, এটা করতেই হবে তাদেরকে। জাকারিয়া কাজল, আপনার কি মনে হয়? কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের নিরাপত্তার যাদের নিশ্চিত করার কাজে তারা নিয়োজিত রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জনভোগান্তিরও একটা বিষয় চলে আসে। প্রধানমন্ত্রী কি এরকম কিছু বলতে চেয়েছেন? নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে কি, সাম্প্রতিক সময়তে এর গুরুত্বটা আরো বেড়ে গেছে, আপনি দেখেন বিভিন্ন কারণ। আর নিরাপত্তা দেওয়ার বিষয়টা কিন্তু জটিল, টেকনিক্যাল এবং টেকটিক্যাল একটা কাজ, যেটার জন্য দে আর গ্রুমড, তারা ট্রেন্ড ওইভাবে, যেটা কবির ভাই বললেন। তবে ওনার কথাটাও সত্য। অনেক সময় কি নিরাপত্তার নামে যেটা হয় যে ধরেন একটা জনসভায় গেল, তখন দলের নেতা কর্মী সাধারণ মানুষরা চায় যে একটু কাছে যেতে, তাদের যেতে দেওয়া হয় না। অনেকে যেমন সাধারণ মানুষের কিন্তু অনেক সময় দলের নেত্রী বা ভিআইপিদের কাছে তাদের অভাব অভিযোগ বলার সুযোগ থাকে না। তারা মনে করে যখন এরকম খোলামেলা জায়গা আছে একটু বলতে চায়, তখন বাধাটা আসে। এটা উভয় পক্ষের জন্য একটু অস্বস্তিকর। তবে একটা জিনিস আমি বললে বোধহয় খুব ভুল হবে না,
এ পর্যন্ত পৃথিবী মানে যতগুলি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক বড় বড় যারা মারা গেছেন দেশে বিদেশে, সাধারণ মানুষ কিন্তু কাউকে হত্যা করেনি। আপনি যদি ইন্দিরা গান্ধী থেকে শুরু করে জামাল আবু নাসের টাসের দেখেন, কাজে সেটা অন্য প্রসঙ্গ। কাজে নিরাপত্তা যারা দিচ্ছেন তাদের নিজেদেরও এই বিষয়টা সচেতন হতে হবে, নম্বর ওয়ান। নম্বর টু, আমি মনে করি নিরাপত্তার গুরুত্ব আছে, প্লাস প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটারও গুরুত্ব আছে। কারণ আমাদের উদাহরণ শেখ হাসিনা, উনি কিন্তু মানুষের কাছে যান, জড়িয়ে ধরেন, এটা ওনার অভ্যাস এবং ওনার কাছ থেকে মানুষ কিন্তু এটা আশাও করে, সাধারণ মানুষ তার ভোটাররা। তো এক্ষেত্রে যদি খুব বেশি বাধা আসে উভয় পক্ষের জন্য এটা বিব্রতকর এবং কিঞ্চিত বোধহয় মনোকষ্টেরও কারণ। সেই উপলব্ধি থেকে হয়তো প্রধানমন্ত্রীর এই বক্তব্য। না, শুধু ব্যক্তি বিশেষের নিরাপত্তা নয় জাকারিয়া কাজল, আমরা যেটা দেখতে পাই যে সাধারণ মানুষ বা সাধারণ যে নিরাপত্তার আমাদের এখন বলা হয় যে নিরাপত্তা অনেক সুষ্ঠু আছে, অনেক জোরদার আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই নিরাপত্তার চাদরটা কি আসলে কোনো রকমের দুর্ভোগ না, যখন এটা কোনো ইনসিডেন্টাল হয় তখন কিন্তু কিছু দুর্ভোগ সৃষ্টি করে। মনে করেন আজকে খোদা না করুক আজকে মহাখালীতে একটা ঘটনা ঘটলো, আপনি তো এই রাস্তা ব্যবহার করতে পারবেন, আপনার কথা অনেক ঘুরে গুলশান দিয়ে যেতে হবে। এটা বাড়াবাড়ি না, এটা ক্ষেত্র বিশেষে প্রয়োজন। আর এখনকার বিশ্বে যে অবস্থা একটা চলছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ ইত্যাদি নিয়ে, এখন নিরাপত্তার ব্যাপারে কড়াকড়ি করা খুব দরকার এবং ক্ষেত্র বিশেষে কষ্ট হলেও বৃহত্তর স্বার্থে এটা মেনে নেওয়া উচিত। একটা কথাই তো আছে, বৃহত্তর স্বার্থে বৃহত্তর কল্যাণের জন্য অনেক ছোট ছোট দুঃখ কষ্ট মেনে নিতে হয়। নিরাপত্তার বিষয়টি যখন আসছে তখন আমরা দুদিন আগে একটা বিষয় দেখেছি যে আসম আব্দুর রবের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একটি বৈঠক চলছিল এবং সেই সময় সে বৈঠকটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপে সেটা হয়নি, সেভাবে হয়নি। যদিও বলা হচ্ছিল আসম রবের বাড়ির পক্ষ থেকে, লোকজনের পক্ষ থেকে বলা হচ্ছিল এটা একটা চা চক্র ছিল এবং আসম রব তাদেরকে নেতাকর্মীদেরকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তিনি দাওয়াত করে এক ধরনের দাওয়াতের ছিল, অনুষ্ঠান ছিল। সেক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানগুলোকে কি নিরাপত্তার নামে আমরা করে দিতে পারি কিনা আমানুল্লাহ কবির, আপনার কি মনে হয়? এটা তো নিরাপত্তা হলো না, এটা তো নিরাপত্তার জন্য করে নাই তারা ওখানে বৈঠক না করার জন্য বাধা দিয়েছে। অর্থাৎ একটা আলোচনা হবে বা তারা আসবে, ওখানে বসবে বা একখানে সবাই গেলে এর খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওখানে গেছে এবং যারা অনেক সময় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ছিল এমন ব্যক্তিও গেছে সেখানে। সুতরাং সেখানে যারা গেছে তাদের নিরাপত্তার জন্য তো পুলিশ যায় নাই, পুলিশ গেছে তারা যাতে ওই বৈঠকে না যায় এটা বাধা দেওয়ার জন্য। এখন এইটা কেন, এটা তো আমিও বলতে পারছি না, এটা তো আমিও কোনো বিশ্লেষণ করতে পারছি না যে কেন। এবং সরকারও কিন্তু এটা মুখ খুলে এখনো পর্যন্ত বলে নাই যে তারা তাদেরকে কেন বাধা দিতে গিয়েছিল। সরকার পক্ষ থেকে কিন্তু বলা হয়নি, যদিও পুলিশের পক্ষ থেকে ও কিন্তু সুস্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তারা না করেছে, তারপরে চলে গেছে, আবার তারা মানে ওখানে বসে বৈঠক করেছে। এখন যেটা হচ্ছে কি, আপনি এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন বাংলাদেশে তো মানে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে পলিটিক্স করা যাবে না। এটা কিন্তু যদিও কার্যত মানে সেখানে নানা বাধাবিঘ্ন রয়েছে, সেখানে ওপেন মাঠে পলিটিক্স করতে পারছে না বা মিটিং মিছিল করতে পারছে না, এটা কিন্তু মানে রয়ে গেছে, বিধিনিষেধ রয়ে গেছে। কিন্তু ইভেন ঘরের মধ্যেও আপনি বসতে দিবেন না, কথা বলতে দিবেন না, এটা এখন কোথায় আছে? গভর্নমেন্টকে এই ধরনের কোনো আইন করেছে যে মানে ইনডোর পলিটিক্স করা যাবে না, এই ধরনের কোনো আন্দোলন আইন করেছে? এই ধরনের কোনো তো আইন করে নাই। যদি এখানে সব কিছু যদি ওপেন থাকে, যদি রাজনীতি ওপেন থাকে, যদি মানে কথাবার্তা বলা ওপেন থাকে, মত প্রকাশের স্বাধীনতা যদি থাকে, তাহলে তারা ওখানে বসবে, কথাবার্তা বলবে একটা ঘরের ভিতরে, সেটা আপনি বাধা দিলেন কেন? এটা আমি মনে করি আমার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারে আপনি হস্তক্ষেপ করা হয়েছে, পুলিশ সেই গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে এবং গভর্নমেন্টের কনসার্ন ব্যক্তি যারা, পুলিশের কনসার্ন ব্যক্তি যারা, তাদের বিষয়টা পরিষ্কার করা উচিত যে কেন তারা এই বাধাটা দিল, বাধা দেওয়ার প্রয়োজনটা হলো, এটা পরিষ্কার করা উচিত জনগণের সামনে। জাকারিয়া কাজল, আপনার কি মনে হয় শুধু কি রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল বলে এই ধরনের ঘটনাটা অভিপ্রেত, এটা অনভিপ্রেত ঘটনা। এবং মজার ব্যাপার হচ্ছে এখনো কিন্তু সরকার বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। এটা মানে সবাই চুপচাপ আছে। এই চুপচাপ থাকাটা খুব বাজে সিগন্যাল দেয়। কাজে আমি আশা করব সরকার, এবং এটা যদি কোনো মানে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার কাজ হয়ে থাকে সেটাও ক্লিয়ার করতে হবে কেন তার এই উৎসাহ। আর যদি সরকারি কোনো নির্দেশ থাকে সেটাও বলতে হবে যে এই কারণে নির্দেশ ছিল। যদি বলা হয় যে এতগুলো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার কারণে, সেটাও ক্লিয়ার করতে হবে।
ক্লিয়ার না করলে বিষয়টা নিয়ে এরকম বিভিন্ন কথাবার্তা হবে, গুজব হবে, যেটা কারো জন্য খুব সুখকর না। আজ পর্যন্ত কিন্তু খালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল বলেছেন যে বিষয়টি উনি জানেন, এরকম একটা কমেন্ট করেছেন, জেনে বলবে। তো এটা যত দ্রুত উনি জানবেন ততই ভালো। আর রাজনীতি সামনে নির্বাচন বসতেই পারে। আজকেও তো বাম মোর্চা, সিপিবি, গণতান্ত্রিক ফোরাম ওরা সিপিবি অফিসে বৈঠক করেছে, তাই না? এখন যে কোনো বৈঠকেই রাজনীতি নিয়ে আলোচনা হবে, নির্বাচন নিয়ে আলোচনা হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা বসছিলেন তারা সবাই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের রাজনীতিতে তারা একেবারে খুব কিছু করে ফেলবেন সরকার যদি এমনটা ভেবে থাকে। কি কারণে সরকার ভাবছে এটাও তো আমার বোধগম্য না। কাজে এই জাতীয় জিনিসগুলি ভালো না, অভিপ্রেত না। এসব জিনিস যত কম হবে ততই ভালো। আর যেটা ঘটে গেছে সেটা নিয়ে সরকার এবং পুলিশ কর্তৃপক্ষের একটা ব্যাখ্যার দরকার আছে যে কেন এটা হলো, কি কারণে এটা ক্লিয়ারিফিকেশন না দিলে কিন্তু আপনার বিভিন্ন মুখে কথা বেরোবে। আপনি যখন যদি একটা জিনিস ক্লিয়ার না করেন তখন কিন্তু বিভিন্ন স্পেকুলেশন, পজিটিভ নেগেটিভ, এবং এই স্পেকুলেশনগুলি খুব কল্যাণকর হয় না। একটা ক্লিয়ারিফিকেশন দিলে things will come down. এবং এই কারণে হয়তো বা মাহমুদুর রহমান মান্না আজকে এই কথা বলেছেন যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই যে এই ধরনের ঘটনাগুলো, এরকম কথা বেরোবে। আপনার একটা ক্লিয়ারিফিকেশন দিলে কিন্তু এই কথাগুলি আর কোনো অবকাশ থাকবে না। আর এখানে তো দুর্বলতার কিছু নেই। ঘটনা একটা ঘটেছে, কেন ঘটেছে, যদি ভুল করে ঘটে থাকে যার ভুলে হয়েছে তাকে শাস্তি দেবেন। আর যদি এটা নিয়মতান্ত্রিক, মানে আপনারা যদি যারা দায়িত্বে আছেন তারা মনে করেন এটা হওয়া দরকার ছিল, বলবেন কেন হওয়া দরকার ছিল। চুপ করে থাকলে গুজবের ডালপালা ঘটবে, এক একজন এক এক রকমের ধারণা দেবে, এক একজনের বক্তব্য দেবে, এগুলো ছড়াবে। এটা কারোর জন্যই সুখকর না। আর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দই আজকে বেশ কিছু কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন যে অযথা মাঠ গরম না করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার উপায় বিএনপিকে বের করতে হবে। বিএনপির প্রতি এই ধরনের আহ্বান কেন স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন বলে মনে হয়? মানে নির্বাচনের আগে মাঠ গরম হবে, বিএনপি বলবে লেভেল প্লেইং ফিল্ড দেন। বাংলাদেশের রাজনীতিতে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে কখনো কোনো বিরোধী দল বলেনি যে ফিল্ড ইজ লেভেল। সবার ধারণা এই মাঠ উঁচু নিচু, সেটা থাকবে। আর নাসিম যেটা বলেছেন, বিএনপি এখন এই কথাটা আমার যদ্দূর ধারণা, বিএনপি সহায়ক সরকার নিয়ে একটা কথা বলছেন, যেটা সর্বশেষ ডেভেলপমেন্ট হলো বেগম জিয়া তার এই 2 মাসের বিদেশ সফর শেষে এটা ঘোষণা করবেন। আর কদিন ধরে কাগজে দেখছেন, আমরা খেয়াল করছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে ইসি যখন ডাকবে তখন তারা কি করবে। তাদের যেমন একটা আছে, তারা বলছেন যে 11 পূর্ববর্তী যে নির্বাচনী আসন বিন্যাস ছিল সেটা করার ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে বলবেন, ব্লা ব্লা ব্লা। এই কথাগুলি প্রেক্ষিতে বোধহয় মোহাম্মদ নাসিমের বক্তব্য। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে খালেদা জিয়া বিতর্কিত করেছেন, এই ধরনের একটি মন্তব্য করেছেন। এটা বলেছেন, ইনি কিন্তু রেফারেন্স দিয়ে বলেছেন যে ইয়াজউদ্দিন সাহেবকে, ওই ঘটনার সময়টা যদি আমরা মনে করি, ইয়াজউদ্দিন সাহেবের তখন নাম ছিল ইয়াসউদ্দিন। মানে মূলত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে যে এই কাজটা করা উচিত ছিল, ইয়াজউদ্দিন সাহেব খুব পারঙ্গমতার সাথে ওটা করতে পারেননি, এবং তাকে ওই যে ইয়াসউদ্দিন হয়ে গেছিল ওই সময় সরকারে, যার জন্য মানে তৎকালীন বিরোধী দল, মানে তৎকালীন একটি দলের। এ কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপর অনাস্থার বিষয়টার মধ্যে এটা একটা অন্যতম নিয়ামক। আমানুল্লাহ কবির, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমি জানতে চাই যে স্বাস্থ্যমন্ত্রী যেমনটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি খালেদা জিয়া বিতর্কিত করেছেন, এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু আপনার মন্তব্য জানতে চাই। তত্ত্বাবধায়ক সরকার আসছিল কেন? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসছিল কিন্তু আওয়ামী লীগ আর জামাত মিলে। আওয়ামী লীগ আর জামাত মিলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, এবং একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যখন বাধ্য হয়ে কিন্তু আপনার সেই মানে পার্লামেন্টে একটা বিল পাস করা হয়, বিল পাস করে তত্ত্বাবধায়ক সরকার করা হয়। এটা হলো বাস্তবতা আপনার। হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে রাষ্ট্রপতিকে আবার একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করাটা এটা ভুল ছিল। এটা ওই দিনই যখন এই ঘটনাটা ঘটে তখনই আমি একজন খুবই মানে ইউনিভার্সিটির একজন শিক্ষক, পরবর্তীকালে তিনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, তাকে বলছিলাম যে এই একটা ভুল কাজ হলো, এই ভুলের খেসারত বিএনপিকে দিতে হবে। উনি তখন মন্তব্য করেছিলেন যে এটা ঠিক না, এটা ঠিক কাজ হয়েছে এবং এইটাই হওয়া উচিত ছিল। যাই হোক, মানে ভুল এটা করেছিল, এবং এই ভুলের খেসারতটা কিন্তু পরবর্তীকালে আমাদের সবাইকে দিতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তত্ত্বাবধায়ক সরকার এটা মানে খালি যে ওই দোষেই যে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছে এই কথা বলেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছে, এটা আমি মনে করি না। এখানে
আওয়ামী লীগ দেখেছে যে এখানে মানে তত্ত্বাবধায়ক সরকার থাকলে যেটা ঘটে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কনজিকিউটিভ মানে একই পার্টি কিন্তু দুইবার ক্ষমতায় আসে নাই। এটা কিন্তু মানে প্রত্যেকবারই কিন্তু চেঞ্জ হয়ে রয়েছে, তাই না? প্রত্যেকবারই এক পার্টি ক্ষমতায় থাকলে আরেক পার্টি এসছে, পরবর্তী ক্ষমতায় আসছে, এই জিনিসগুলো ঘটেছে। সেখানে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে তারা হিসেব করে দেখেছে যে এইভাবে থাকলে তাহলে তারা যে তাদের হয়তো তাদের কতগুলো প্ল্যান প্রোগ্রাম আছে, তাহলে এই প্ল্যান প্রোগ্রাম অনুসারে তারা কাজকর্ম করতে পারবে না। এইটা হয়েছে, এরকম কিছু ঘটনা থাকতে পারে। অথবা তারা মনে করেছে যে আমরা মানে আগে কনস্টিটিউশনে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাব, সেটা করছে। এটা যেটি হোক, তবে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার ফলে যে আমরা উপকৃত হয়েছি খুব, এটা আমি মনে করি না। বরং যতটুকু গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রটুকু মানে একটা মানে থ্রেটের মুখে পড়ে গেছে। আজকে আমরা একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের মধ্যে কিন্তু বসবাস করছি, এটা হচ্ছে বাস্তবতা। আর নির্বাচনটা আসলে কিরকম ভাবে বিএনপি চাচ্ছে যে কিরকম ভাবে হোক, এরকম একটা সহায়ক সরকারের রূপরেখা বেগম জিয়া যুক্তরাজ্য থেকে ফিরে এসে দিবেন আমরা শুনেছি। তবে তার আগে একটু জেনে নিতে চাই, আমাদের এক সহকর্মী আছেন সাইফুল জুয়েল আছেন, তিনি হঠাৎ করে ছুটির দিনে ঢাকা শহরে আজকে রাজধানী জুড়ে যানজট দেখা গেছে। সাইফুল জুয়েল, আপনি এখন ঠিক কোন জায়গাটাতে আছেন, সেখানে যানজটের অবস্থা কেমন এবং এই যানজটের কারণ কি বলে আপনার মনে হচ্ছে বা ধারণা করতে পারছেন? সোনিয়া, আমি এখন রাজধানী বনানীর যে ফ্লাইওভার আছে ঠিক ফ্লাইওভারের গোড়াতে অবস্থান করছি। তো এখানে যে যানজটের পরিস্থিতি সেটা খুবই নাজুক। এখানে যে ভাসমান বেশ কিছু যারা এই রাস্তাকে ঘিরে যারা জীবিকা নির্বাহ করে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তো তারা বলেছেন যে আসলে বিকেল থেকেই মূলত এই যানজটের শুরু। এছাড়া সকাল থেকেই ভিআইপিদের মুভমেন্টের কারণে আসলে এই রাস্তায় যান চলাচল তেমন ছিল না, তবে বিকেল থেকে এই রাস্তায় আসলে যানজটের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আর আপনি জানেন, বলছিলেন যে আজ যেহেতু শনিবার সেহেতু রাস্তা অনেকটাই ফাঁকা হওয়ার কথা। আমরা সকলেই রাজধানীবাসী যারা নগরবাসী যারা আছি তারা কিন্তু জেনে থাকবেন যে এই বনানীর ফ্লাইওভার, এই বনানী কাকুলি ব্রিজ কাকুলি মোড় পার হওয়ার পরে অনেকটাই চালকরা কিন্তু রিলিফ পায়, অর্থাৎ এয়ারপোর্ট থেকে শুরু করে বাকি রাস্তাটুকু তারা একটু মানে গতিতেই গাড়ি চালিয়ে থাকেন। কিন্তু এই আজকের ক্ষেত্রটা ভিন্ন, যেহেতু তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই ভিআইপিদের মুভমেন্ট ছিল এবং সবশেষ সন্ধ্যার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুভমেন্টের কারণে এবং তার নেতাকর্মী যারা আছেন তারা এয়ারপোর্ট এলাকায় এবং আশপাশের এলাকায় জড়ো হয়ে তাকে সমর্থন বা তাকে সম্মান জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণে রাস্তার উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে। তবে রাত যত সময় গড়িয়ে যাওয়ার পাশাপাশি রাস্তার অপর পাশের যানজটটা কিছুটা, রাস্তার অপর পাশে যে গাড়ির চাপ ছিল সেটা অনেকটাই হালকা হয়েছে। তবে রাস্তায় যে এখন যে পাশটা আছেন এই পাশটাতে এখন পর্যন্ত তীব্র যানজট রয়েছে। আর একজন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম এবং তার সাথে চালকও জানিয়েছেন যে মহাখালী থেকে শুধুমাত্র এই বনানী ফ্লাইওভার পর্যন্ত আসতে তার দীর্ঘ 1 ঘন্টা সময় ব্যয় হয়েছে, যেটার জন্য তিনি খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আমরা ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং সদস্যদেরকে দেখেছি তারা এই যানজট নিয়ন্ত্রণে অনেকটা বেগ সহ্য করে আসলে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সোনিয়া। সাইফুল জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাকারিয়া কাজল, আমানুল্লাহ কবির, আসলে এই লাইভটির বা সহকর্মীকে আমাদের সাথে আনার উদ্দেশ্য ছিল যে ভিআইপি মুভমেন্ট, যেটা আমরা একটু আগে নিরাপত্তার কথা বলছিলাম যে অতিরিক্ত নিরাপত্তা কিংবা নিরাপত্তার বাড়াবাড়ির কারণে আমরা আসলে জনদুর্ভোগের তৈরি করছি কিনা। আজকে আপনার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট উনি ঢাকা ত্যাগ করেছেন, তখন একটা সিকিউরিটির ব্যাপার ছিল। আবার বেগম এই দুই ভিআইপির মুভমেন্টে যে কি কারণ হয়েছে কি, একটা জিনিস বুঝতে হবে, আমাদের রাস্তাগুলি তো সীমিত, আমাদের তো অন্য কোনো ওয়ে নেই যে ভিআইপিদের আপনি অন্যভাবে নিয়ে যেতে পারবেন। আর নিরাপত্তাটা আমি প্রথমেই বলেছি, এখনকার জন্য তো নিরাপত্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার্যই কিছু জনদুর্ভোগ হলেও নিরাপত্তার বাড়াবাড়ি বলেন কড়াকড়ি বলেন এটা মানতেই হবে, কারণ একটা যদি অঘটন ঘটে যায় এর মাসুল কিন্তু গোটা দেশকে, গোটা জাতিকে, এবং আমরা যারা দুর্ভোগ আক্রান্ত বলে চিৎকার করছে আমাদেরকেও দিতে হবে। একটু দুর্ভোগ না হয় মেনে নিয়ে কোনো অঘটন ঘটাচ্ছে, এটা হচ্ছে আমার দুর্ভোগ তো আসলে প্রতিদিনের দুর্ভোগ হয়ে গেছে। এই যানজট কি মনে করেন আজকে এই যানজট তো এটা এখন বোধহয় আমরা যদি কোথাও যানজট ছাড়া যাই সেটাই বোধহয় আমাদের কাছে অবাক লাগবে, সেটাই মনে হয় যে এটাই অন্যরকম কিছু। এটা নিরাপত্তার জন্য, এই যে নিত্যকার যে যানজট এর সঙ্গে নিরাপত্তার কোনো সম্পর্ক আছে? এটা ম্যানেজমেন্টের আদার ইনগ্রিডিয়েন্টগুলি চালু, তাই না? আপনি এখান থেকে আপনি ধরেন এখান থেকে মতিঝিল যাবেন, আপনি সাধারণ দিনের বেলা ওয়ার্কিং ডেতে
3 ঘন্টা লাগছে। তো এটার সঙ্গে তো নিরাপত্তার কোনো কারবার নেই। এটা হচ্ছে আমাদের মিসম্যানেজমেন্টের ব্যাপার। তো এই মিসম্যানেজমেন্টটা আসলে কেন করা যাচ্ছে না, দূর করা যাচ্ছে না? শুনেন, ঢাকা শহরের এই যদি যানজট নিয়ে কথা বলেন তো আরেক আলাদা একটা সেশন লাগবে। আমি একটা সাধারণ উদাহরণ দিই। একটা কথা হচ্ছে, এই আপনি যদি এই মহাখালী রোডে যান, তবে একটা রুটের 5টা বাস থেমে আছে যাত্রী তোলার জন্য। তাতে হয় কি, রাস্তাটা 3 ভাগের 2 ভাগ ব্লক হয়েছে। এটা নিয়ে গত 2 বছর ধরে কথা হচ্ছে বাসগুলিকে একক মালিকানায় এনে একটা কোম্পানি করে, যে বাসগুলি আসবে যাবে, যে প্যাসেঞ্জার পাক না পাক সময় সমান পয়সা পাবে। এই জিনিসটা যদি আমরা করতে পারতাম, যানজটের মানে 40% কমে যেত। এটাই তো আমরা পারছি না, বাকিগুলি আর কীভাবে করবো? পৃথিবীর বহু দেশে এখন গাড়ি কেনার আগে দেখা হয় যে, আমি তো পৃথিবীর উন্নত অনেক দেশে, ইভেন পাশের দেশেও দেখবেন না যে মানুষ নিজের গাড়ি নিয়ে অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। আপনার এখানে কি মিনিমাম কোনো নৈতিক অধিকার কর্তৃপক্ষের আছে বলার জন্য যে ইউ ইউজ এ পাবলিক ট্রান্সপোর্ট? আমি যদি একটা ভালো পাবলিক ট্রান্সপোর্টে, আমি বেলি রোডে থাকি, ওখান থেকে গুলশান আসতে পারি, আমার কি শখ আমার গাড়িটা আমি তেল পুড়িয়ে আসবো? জাস্ট থিঙ্ক অফ ইট। তো এই জিনিসগুলি নিয়ে অনেক আলোচনা করতে হবে। বেসিক জিনিসটা হচ্ছে বেসিক কিছু চেঞ্জ। আপনি পাবলিক ট্রান্সপোর্ট ডেভেলপ করেন, দেখবেন যে ঢাকার রাস্তায় এখন যে গাড়ি নামে অর্ধেক কমে যাবে। আপনি যে কোনো একটা স্কুলের সামনে 100 গাড়ি থেমে আছে, বাচ্চাটাকে ড্রপ করছে, স্কুল 4 ঘন্টা। আমি বেলোরের কথাই বলি, বিজ্ঞান স্কুলের সামনে 70-80টা গাড়ি, এই সকাল থেকে শুরু হয়, দুপুর 1টা পর্যন্ত এক ব্যাচ, আবার 1টা থেকে বিকাল পর্যন্ত এক ব্যাচ। এই বাচ্চাগুলি যদি একটা সুন্দর স্কুল বাসে আসতে পারতো, তাহলে তো এই 80টা গাড়ি সারাদিন ধরে রাস্তায় থাকে না। এই জিনিসগুলো খালি দোষ দিলে তো এই জিনিসগুলো ম্যানেজমেন্টের বিষয়টা এছাড়া হবে না। আমানুল্লাহ কবির, আপনি বিএনপি চেয়ারপারসনের যুক্তরাজ্য সফরের, যুক্তরাজ্যে যাওয়ার কথা নিয়ে আমরা কথা বলছিলাম। উনার এই যুক্তরাজ্যে যাওয়াটা আসলে চিকিৎসার জন্য উনি গেছেন, এবং এটা কিন্তু এরপরই ডিপেন্ড করছে বা নির্ভর করছে উনি 2 মাস পরে ফিরে এসে যে নির্বাচনে সহায়ক সরকারের রূপরেখা দিবে। এই কারণে তার এই যুক্তরাজ্য গমনটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেব। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে জাকারিয়া কাজল এবং আমানুল্লাহ কবির আছেন। আমানুল্লাহ কবির, বিরতিতে যাবার আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং এই যুক্তরাজ্য থেকে ফেরার পরে তিনি আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি সহায়ক সরকারের রূপরেখা দিবেন। মানে এই বিশেষ কারণটির জন্য আসলে যুক্তরাজ্য যাওয়াটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কেমন হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের চেহারা, আপনার কি মনে হয়? না, এখানে 2টা কারণ উনি যাচ্ছেন, আমি যেটা মনে করি আর কি, বা যেটা জানতে পেরেছি আর কি। সেটা হলো যে, একটা হলো তার স্বাস্থ্যগত ব্যাপার, তার স্বাস্থ্য পরীক্ষা টরীক্ষা করানোর জন্য যাবেন, এটা একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে তার ওখানে কিন্তু ছেলে আছে, এবং তার তো এখানে এক ছেলে আছে, তার নাতনি আছে, সেখানে হয়তো তাদের সঙ্গে ফ্যামিলিগত একটা ব্যাপার আছে। 3 নম্বর হচ্ছে যে রাজনৈতিক ব্যাপার। সেখানে আপনার তারেক রহমানের তো মানে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তার সন্তান, সুতরাং সেখানে কিছু রাজনৈতিক আলোচনা তো হবেই, রাজনৈতিক আলোচনা হবে। এছাড়াও ওখানে যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছে লন্ডনে, তাদের সঙ্গেও রাজনৈতিক আলোচনা হবে। এবং এখানে তিনি হয়তো, আমার ধারণা যে তিনি তাদের একটা মতামত জানতে চাবেন, বিশেষ করে তারেক রহমানের মতামতটা জানতে চাবেন যে কি করা যাবে, ভবিষ্যতে কি করে। একটা সহায়ক সরকারের কথা বলা হচ্ছে, সহায়ক সরকারের কিন্তু কোনো নীল নকশা দেওয়া হয় নাই। এখন সহায়ক সরকারটা কি ধরনের হবে, তাই না, সেটা হয়তো আলোচনা হতে পারে। তারপরে আপনার নির্বাচনে ইভিএম থাকবে কিনা, এটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। অলরেডি যদিও মানে নির্বাচন কমিশন বলেছে যে সবার সম্মতি না থাকলে আমরা ইভিএম ব্যবহার করব না, এটা বলেছেন আর কি। যাক, এই ধরনের বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। তারপরে নমিনেশন নিয়ে আলোচনা হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তাহলে আলোচনার একটা বড় ধরনের একটা স্কোপ রয়ে গেছে, যেটা নাকি যে আলোচনায় তারেক রহমান বাংলাদেশে যেহেতু থাকে না, সেহেতু উনি এখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন না। এই আলোচনাটা সেখানে হবে। এখন আলোচনাটার পরে এটা স্বাভাবিকভাবে তখন এই যে মানে আইডিয়াটা, সহায়ক সরকার যে আইডিয়াটা, এই সহায়ক সরকারের আইডিয়াটা আরও ম্যাচিওর করবে।
ম্যাচিওর করলে তখন উনি আসবেন, এসে উনি কিন্তু একটা সহায়ক সরকারের একটা নীল নকশা দিবেন। সহায়ক সরকার কী ধরনের সহায়ক সরকার আমরা চাই, কাকে আমরা সহায়ক সরকার বলবো, এই ধরনের একটা মানে বক্তব্য দিবেন। আরেকটা বক্তব্য কিন্তু দিবেন যে তাদের বিএনপির যে নির্বাচন পথনকশা, সেটাও কিন্তু একটা রোড ম্যাপ তিনি কিন্তু দিবেন। অর্থাৎ সব মিলিয়েই কিন্তু মানে মানে দেশে ফিরে এসে তিনি যে বক্তব্যগুলো দিবেন, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে, সেই বক্তব্যগুলোর প্রেক্ষিতে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য মানে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন, এটা একটা হয়ে যায়। এবং আগামী নির্বাচনটাকে তারা সিরিয়াসলি নেবে, কারণ বহুদিন যাবৎ তারা ক্ষমতার বাইরে আছে, সুতরাং তারা এখন চাইবে যে ক্ষমতায় যাওয়ার জন্য। আমাদের দেশে দুইটা দলই প্রধানত প্রতিদ্বন্দ্বী দল, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং যেটা হবে, আমি মনে করি যে আগামী নির্বাচন যেটা হবে 2018 সালে, এই নির্বাচনটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বীমূলক হবে। এবং এখানে বিএনপিও কিন্তু এই নির্বাচনটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে, যেহেতু আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনটাকে সিরিয়াসলি নিচ্ছে, যেহেতু বিএনপি পার্টিসিপেট করবে বলে এটাকে সিরিয়াসলি নিচ্ছে। এবং সিরিয়াসলি নিচ্ছে এই কারণে যে এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই সিরিয়াসলি নিচ্ছে। এবং আমিও মনে করি যে মানে আওয়ামী লীগের জন্য বিএনপির পার্টিসিপেশনটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। এবং এই চ্যালেঞ্জটা নিয়েই কিন্তু আওয়ামী লীগও অগ্রসর হচ্ছে, বিএনপিও ওইরকম ধরনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। জাকারিয়া কাজল, আপনার কি মনে হয় আমি কি কারণে? শেষ কথা দিয়ে শুরু করি। নির্বাচনটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জের চেয়ে বড় কথা হচ্ছে, চ্যালেঞ্জ তো হবে, নির্বাচন মানে চ্যালেঞ্জের বড় কথা আওয়ামী লীগের জন্য এটা অনেক পজিটিভ একটা দিক হবে, যে গত নির্বাচন নিয়ে যে ইয়েটা আছে, স্টিগমাটা থাকবে না, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সময় বলেছেন। একটা কথা কবির ভাই বলেছেন যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই নির্বাচনে বিএনপি যাবে, এটা আমি বহুবার বলেছি, অনিয়ারেও বলেছি, সবখানে বলেছি, নির্বাচনে বিএনপি যাবে, এ ব্যাপারে আমার সন্দেহের কোনো কারণ নেই। এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন দুটো দলের জন্যই। এবং গুরুত্বপূর্ণ নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে প্রার্থী, তার মানে মনোনয়ন। তারেক রহমান দেশে আসতে পারেন না, উনি তো আসলে মানে আইনত উনি ফিউজিটিভ, উনি দেশে আসতে পারবেন না, কিন্তু বিএনপির মনোনয়নে তার একটা বিশাল রোল থাকবে, বিশাল ভূমিকা থাকবে, নির্ণায়কের একটা ভূমিকা থাকবে বলে যারা বিএনপি করেন এবং যারা বিএনপিকে অবজার্ভ করেন সবাই এটা জানেন। এখন উনি যদি বাইরে, এবং এখন নির্বাচন যেমন আওয়ামী সরকারি দলে কিন্তু মনোনয়ন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, মহাসচিব বলছেন কাকে দেব, এবং যারা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যেই নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন, যেমন রোজার সময় ইফতার কোরবানির সময় গরু কোরবানি, গণসংযোগ, উঠান বৈঠক শুরু করে দিয়েছেন। বিএনপিও এতে থেকে পিছিয়ে থাকতে চায় না। তো সেটা করতে হলে তার প্রার্থী ঠিক করতে হবে। প্রার্থী ঠিক করতে হলে মনোনয়নের ব্যাপারটা মোটামুটি ফাইনাল করতে হবে, একটা আসনে দুজন তিনজনকে ঠিক। এই ঠিক করার ক্ষেত্রে তারেক রহমানের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা সামনাসামনি না হলে হয়তো, যতই আমরা বলি যে ডিজিটালি আমরা অনেক ডেভেলপ করেছি, সব কিছু করা যায়, কিন্তু কিছু কিছু আলাপ এখনও ডিজিটালি হয় না, এখনও 1-to-1 হয় বেটার শ্রেয়। তো সেই ক্ষেত্রে বেগম জিয়ার এই সফর বিএনপির আগামী নির্বাচনে প্রার্থিতার ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে আমি মনে করি। আর হ্যাঁ, যেটা কাগজে কলমে আছে, সহায়ক টর্বে, এগুলি নিয়েও আলোচনা হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে বেগম জিয়া কিন্তু একজন মাও, দীর্ঘদিন ছেলে মেয়েদের দেখেন, ঈদ করতে যেতেই পারেনি, ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তো ব্যাপ্তিটা 2 মাস বলে একটু মানে মনে হচ্ছে এতদিন কেন। উনি আসবেন, সুস্থ চিকিৎসা করবেন, না চাইলে বিদেশে গেলে আমরাও তো বিদেশে গেলে একটু ডাক্তার দেখা, আর উনি তো অসুস্থ, উনি দেখাবেন। তবে আমি মনে করি নির্বাচন, এই 2 মাসের সফরটা, মানে এই সফরটা মূলত নির্বাচন কেন্দ্রিক। তা তো বলেছি সহায়ক সরকার, কিন্তু সহায়ক সরকারের চেয়ে ইম্পর্টেন্ট হবে প্রার্থী মনোনয়ন। এবং আর দু দলের কিন্তু মনোনয়ন বাণিজ্য নিয়ে কথাবার্তা আছে, সেটা আবার একটা অন্য দিক। তবে এবং আমার ধারণা এই 2 মাসে যদি একটু আমরা খেয়াল করে দেখব যে বিএনপির বহু নেতা, বহু মনোনয়ন প্রত্যাশীরাই এখন মানে অল রোড লিস্ট টু রোমের মতো লিস্ট টু লন্ডন হবে, অনেকেই যাবে, দেখবেন। আমরা দেখতে চাই আসলে পরবর্তীতে আসলে নির্বাচনের চেহারাটা কেমন হয়। আমরা একটা আশার কথা দিয়ে আসলে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। ওয়াসার একটি কার্যক্রম শুরু হয়েছে, সেটা হলো যে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ওয়াটার এটিএম বুথ চালু করা হয়েছে। একেবারে নতুন প্রযুক্তি, আমাদের কাছে একেবারে নতুন ঠেকছে। আমানুল্লাহ কবির, আপনার কি মনে হয় এই ধরনের সার্ভিসগুলোতে আসলে জনগণ কতটুকু উপকৃত হয়? ওয়াসার সব কাজই খারাপ, এই একটা কাজ ভালো করছে। আচ্ছা আচ্ছা, এই কাজটা ভালো করছে।
এবং এটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে। যদি এখন আমাদের জিনিস হচ্ছে কি, আমরা অনেক কিছুই শুরু করি ভালোভাবে, কিন্তু এটা শেষ করতে পারি না ভালোভাবে, অর্থাৎ ম্যানেজমেন্টটা ঠিক মতো থাকে না। এখন যদি ঠিক মতো ম্যানেজমেন্টটা যদি হয়, তারা যদি ঠিক মতো ম্যানেজমেন্টটা করতে পারে, তাহলে এটা কিন্তু মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করবে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করবে। এবং অনেকের জন্য কিন্তু এই যে পানির যে দুর্লভ একটা ব্যাপার হয়ে গেছে আমাদের এই বিশেষ করে শহরে, এই সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাবো, এটা সহজলভ্য হয়ে যাবে। তো এটা আমরা চাই যে এটা খুবই ভালো একটা কাজ, এটা একটা সুব্যবস্থার মধ্য দিয়ে এটা চলবে এবং এটা এই যে 100টা মানে এটিএম ইয়ের মতো করা হবে, যে ওই যে 100টা বুথ চালু করা হবে। এটা ভবিষ্যতে আরো বেশি করা হবে, যাতে মানে অনেকেই এই সার্ভিসটা পায়। কারণ এই সার্ভিসটা কিন্তু আমরা দেখেন ঢাকা শহরে তো নিম্ন মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের সংখ্যা এত বেশি যে তারা এটা কিন্তু এই সার্ভিসটা পেলে কিন্তু খুব খুশি হবে এবং ওয়াসাকে সবাই কিন্তু তখনকে অভিনন্দনই জানাবে। শেষ পর্যন্ত আসলে কতটুকু ভালো চলবে সময় বোধ বেশি না, ওয়াসা পানি সরবরাহ করছে। বিশুদ্ধ শব্দটার ব্যাপারে আমার আপত্তি আছে, কারণ ওয়াসার কোনো পানি বিশুদ্ধ না। এটিএম বুথ থেকে ওয়াসা পানি সরবরাহ করছে, এটা আমি মানতে রাজি এবং আমি এটার প্রশংসা করি। তো ওয়াসার কাছে আমার বিনীত অনুরোধ, বিশুদ্ধ শব্দটা আপনারা উঠিয়ে ফেলেন, কারণ আপনাদের কোনো পানি বিশুদ্ধ না। ঢাকা শহরে যারা ওয়াসার গ্রাহক, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে ওয়াসার পানি নিশ্চিন্তে পান করতে পারে। তবে উদ্যোগটা ভালো, পানি পাচ্ছে। বিশুদ্ধ শব্দটা নিয়ে আপনি কিন্তু পানি পাচ্ছে। কিন্তু আমি আরেকটা কথা বলি, ওয়াসার কিন্তু একটা বোতলজাত পানির একটা প্রযুক্তি আছে, শান্তি বাজারে দেখেন। কারণ বলা হয়ে থাকে যে বেসরকারি কোম্পানিগুলির কাছ থেকে বিভিন্ন রকমের উৎকোচ গ্রহণ করে তারা এই পানিটা বাজারে দেয় না, কিন্তু ওই বোতলজাত পানি কিন্তু দামেও কম, মানেও ভালো। তো আমি ভয় পাচ্ছি এটাও আবার ওই বোতলজাত পানির মতো কোনো কারিগরি বা কোনো লোভে আবার এই কার্যক্রমটা ব্যাহত হয় না। আমি কই ভাই একটা কথা, ওয়াসা সবই খারাপ, ওয়াসা আসলেই খারাপ। কিছু কিছু ভালো কাজ করার চেষ্টা হয়তো করে, কিন্তু পরবর্তীতে এমন খারাপ আসর পরে কোট আন কোট ওই কাজটা থাকে। আমরা আশা করব যে অবশ্যই শেষ পর্যন্ত এই কার্যক্রমটি ওয়াসা ভালো মতো চালিয়ে নিয়ে যেতে পারবে। জাকারিয়া কাজল, আমানুল্লাহ কবির, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে ছিলেন। দর্শক, প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে থাকুন আমাদের।